1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পারে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয়ে খানিতে। নমস্কার, কথা ও কবিতায় আপনাদের স্বাগত। মঙ্গলবারের সন্ধে আর কবিতা আবৃত্তি আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আর এইরকমই গুণী শিল্পী যারা এই সময় কবিতা নিয়ে পথ চলছেন এবং হাঁটতে পছন্দ করছেন, এবং সকলের মাঝে কবিতা বিস্তার লাভের, এবং প্রত্যেকের ঘরে ঘরে এখন কবিতা, এটা কিন্তু আমরা বলতেই পারি জোর দিয়ে। সেই রকমই একজন শিল্পী এবং আমাদের একজন অতিথি বন্ধুকে আজকে আমরা পেয়েছি। আসুন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। নমস্কার, অভিদীপ্তা পাল। অনেক অনেক ভালোবাসা, তুমি ছোটই হবে সেই জন্য আর আপনি নয়, একেবারে সরাসরি তুমিতে গেলাম। শুরুতে আগে একটা কবিতা শুনে নি, একদম, তারপরে তো গল্প আছেই, গল্প ছাড়া তো আমাদের চলতেই পারে না আড্ডা। হ্যাঁ, শুরুতেই যেটা শোনাবো, রবীন্দ্রনাথকে ছাড়া তো ভাবা সম্ভব হয় না সব সময়, আর শুরুতে যেন রবি ঠাকুর একটু শান্তি দেয়। একদমই তাই। প্রথমেই যেটা শোনাবো লিপিকা কাব্যগ্রন্থের কবিতা, আমার খুব প্রিয় একটি কাব্যগ্রন্থ, পায়ে চলার পথ। এই তো পায়ে চলার পথ, এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়া ঘাটের পাশে বটগাছের তলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে, তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি নে। এই পথে কত মানুষ কেউ বা পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘোমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটিবার মাত্র চলার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবুতলা উজিয়ে সেই পুকুর পাড়, দ্বাদশ দেউলের ঘাট, নদীর পাড় চর, ধানের গোলা পেরিয়ে সেই চেনা মুখ, চেনা কথা, চেনা চাউনির মহলে ফিরে গিয়ে আর একটা বারও বলা হবে না, এই যে এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম, দেখলুম এই পথটি বহু বিস্তৃত পদচিহ্নের পদাবলী, ভৈরবীর সুরে বাঁধা। যতকাল যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথ তার একটিমাত্র ধূলি রেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে। সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহদ্বারে। ওগো পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তোমার ধূলিবন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিশীথের কালো পর্দার থেকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের, এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অবধি ইশারা মেলে রাখে। ওগো পায়ে চলার পথ, তোমার বুকের ওপর যে সমস্ত চরণ পাত একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল, আজ তারা কি কোথাও নেই? পথ কি নিজের শেষকে জানে, যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালি উৎসব। ভীষণ ভালো কবিতাটা, তোমার পছন্দের তো অবশ্যই, আজকে থেকে আমারও পছন্দ হয়ে গেল। এবং এত সুন্দরভাবে তুমি এঁকে দিলে না ছবির মতো, প্রত্যেকটা শেষ পথ, মাঝপথ, শুরুর পথ, কি সুন্দরভাবে তুমি দেখিয়ে দিলে। জীবনটা শুধু চলার, মানে আমরা যদি মনে করি যে আমি আবার আমার স্কুল জীবনে ফিরে যাব, আর চাইলেও পারবো না। না, শুধু সত্যি এইরকম করে রবি ঠাকুর ছাড়া আর কেই বা লিখবে? তাহলে কত আধুনিক ছিলেন।
মানে কতখানি আধুনিক থাকলে এরকম একটা লেখা লেখা যায়। একদম তাই। কবিতা শুরু করেছো মানে একেবারে যাপনটা কিভাবে শুরু হলো? আমার কবিতা একটু যদি আমি আমার অতীতে ফিরি, 2018-তে যখন আমার কলেজে অ্যাডমিশন হয়, 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেই দিন প্রথম কলেজে পারফর্ম করেছিলাম। প্রথম করেছিলাম হচ্ছে মল্লিকা সেনগুপ্তের কন্যা শ্লোক। করার পর মেয়েরা এটাই করে সাধারণত। এবং তখন আমার কোনো কনসেপ্ট, ইউটিউব দেখে যেত, যারা শেখে না ধরো চর্চার মধ্যে নেই, সেটুকুই, খুব কমন কবিতা। তো এটা করার পরে বিশেষ করে প্রিন্সিপাল ম্যাম এবং আমার ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছিল, যেটা তখন কোথাও মনে হয়েছিল যে আমি হয়তো চেষ্টা করলে পারতে পারি, এবার একটু তাহলে এবার একটু শিখি। তারপরে কলেজে হস্টেলে থাকতাম, তো ওখানে কাছাকাছি আমি পার্থ মুখোপাধ্যায় স্যারের খোঁজ পাই, তখন স্যারের কাছে যাওয়া, ওই শুরু 2019 থেকে আমার কবিতার পথ চলা শুরু। আগে কেন শুরু করো মানে করলে? তবে সত্যি তুমি ভীষণ মানে কবিতাটা যে তোমার যাপন, তোমার একদম মিশে আছে তোমার সঙ্গে, সেটা তোমার বাচনভঙ্গি, তোমার সবটা জুড়ে কবিতা। নামটা অভিদীপ্ত না হয়ে কবিতা হয়ে যাক। চলো পরের কবিতা শোনাবে। কি শোনাবে এবারে বলো? এমনিতেই তো একটু ভীষণ মিষ্টি মেয়ে তুমি, ভীষণ মিষ্টি। কি শোনাবে? এবার আমি শোনাবো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলঘরের চিলের কান্না। এটা একটা ভীষণ ভালো কবিতা। এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই, এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে। গগন বিহারী চিল, খর দীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীবিহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে। যেতে যেতে শূন্যের মেখলা থেকে যেরকম উল্কা খসে যায়, তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাকাশ থেকে গৃহস্থালির এই বারান্দায় ছিটকে পড়েছিলে। মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কার্নিশে, কা কা অট্টহাস্যের বিদ্রুপে ভরে উঠল দ্বীপ্রহর। তখনও মরণে তুমি, দুই চক্ষু খোলাটে ও ঘূর্ণমান, কেঁপে কেঁপে উঠছে বাদামি শরীর। ফের আকাশে উঠবার শক্তি নেই, তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ঝাপটাচ্ছ ডানা। কখনো বা বাঁকিয়ে উদ্ধত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেমান শত্রুদের। গগন বিহারী চিল, যারা ঊর্ধ্বে উঠতে পারে না, আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়ে ও আস্তা করে কাপুরুষ মাস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায়, তাদের হাতে ঊর্ধ্বাচারী মানুষের লাঞ্ছনা কি কখনো দেখিনি? দেখেছি অসংখ্যবার, আর বুঝেছি যে এই লাঞ্ছনাই স্বাভাবিক। এই লাঞ্ছনা নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরো বেড়ে যায়। অথচ সমস্ত দেখে, সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিলুম। বারান্দা থেকে তুলে এনে স্নানঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল। এখন বুঝতে পারি, বস্তুত তোমাকে এক বিদ্রুপের থেকে আরো ক্রূর, আরো ভয়ঙ্কর এক বিদ্রুপের ভিতরে নিক্ষেপ করেছিলুম সেদিন। গগন বিহারী চিল, বৈদুর্যমণি তীব্র দাহনে উজ্জ্বল খর দুপুর বেলায় তুমি সম্রাটের মতো সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক 6x3 ফুট ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে। সারা রাত্রি ঝাপটা মেরেছ তুমি কাঠের দরজায়, নখরে আঁচড়েছ মেঝে। সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত হবার অপমানে, গ্লানিতে ও যন্ত্রণায় চিৎকার করেছ। অমন ধারালো, শুকনো, বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি। মনে হয়েছিল যেন পাখি নয়, বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে। গগন বিহারী চিল, সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে যখন দরজা খুলে দেখলুম তুমি মেঝের ওপর স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো, তখন আবার মনে হচ্ছিল তুমি পাখি নও, তুমি অফুরন্ত বিশ্বের এক প্রাণ মূর্তি। সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপোষা এক গৃহস্থের কলঘরের অন্ধকারে বন্দী হয়ে মরে পড়ছে। একেবারে অন্য স্বাদের একটা কবিতা অভিদীপ্তা তুমি উপহার দিয়েছো। সময় হয়েছে, নিয়ে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকো।